আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ভালো জিনিস শেখাবো আজকে ফাইন্যান্সের। সেটা হচ্ছে যে কোম্পানি যখন তাদের প্রোডাক্ট উৎপন্ন করে তখন তারা বেসিক্যালি কী ধরনের কস্ট তারা চিন্তা করে এবং তারা হচ্ছে যে কিভাবে সেখান থেকে যে প্রফিটটা বা রিয়েলাইজ ভ্যালু যেটা পায় সেটা তারা কিভাবে বের করে। সো প্রথমে আমরা নেট রিয়েলাইজেবল ভ্যালু বা ন্যাপ বলে আর কি, ন্যাপটা আগে আমরা বুঝি। এটার সাথে যখন আলোচনা করতে যাব তখন সব বিষয়গুলো চলে আসবে। প্রথমে আমরা দেখি নেট রিয়েলাইজেবল ভ্যালু বা নেপ কাকে বলে। নেট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে যে, যদি আমরা সংজ্ঞার আলোকে বলি সেভাবে না বলে সূত্রের আলোকে বলে দিই, সেটা হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু ইজ দ্য এস্টিমেটেড সেলিং প্রাইস ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস। নর্মাল বিজনেসের মধ্যে আপনি যেই প্রাইসে প্রোডাক্ট আপনি সেল করবেন, আপনার একটা এস্টিমেটেড সেলিং প্রাইস আছে যে আমি এই প্রোডাক্টটা এত টাকায় বিক্রি করব, একটা সেলিং প্রাইস দেওয়া থাকে। তারপর হচ্ছে সেখান থেকে লেস মানে সেখান থেকে বিয়োগ হবে এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন। এই প্রোডাক্ট আপনার তৈরি করতে কমপ্লিট করতে যেই পরিমাণে খরচ হয়েছে সেটি বিয়োগ হবে। আরেকটা জিনিস বিয়োগ হবে এস্টিমেটেড কস্ট অফ নেসেসারি টু মেক ইট সেল। ওই পণ্যটা আপনি তৈরি করার পর আপনার সেল করতে যেই পরিমাণে খরচ আসবে সেই দুইটা বিয়োগ করবেন। তাহলে আপনি যেই দামে সেল করার আশা করছেন সেখান থেকে পণ্যটি তৈরি করতে এবং পণ্যটি সেল করতে যে খরচটা আছে সেটা বিয়োগ করার পরে আপনি কতটুকু লাভ করবেন বা নেট রিয়েলাইজেবল ভ্যালু সেটা বের হবে। তার মানে কোম্পানি একটা এস্টিমেটেড সেলিং প্রাইস ধরে সেখান থেকে সে প্রোডাকশন কস্ট প্লাস হচ্ছে যে সেলিং কস্ট, এই দুইটা যোগফলটা সেটা মাইনাস করার পরে তার নেপ বা নেট রিয়েলাইজেবল ভ্যালু বের হয়ে থাকে। জিনিসটি খুব সহজ, তাই না? আসলে সহজ। তো আমরা যদি একটা এক্সাম্পল দিই, সেখানে হচ্ছে দেখেন সেলিং প্রাইসটা হচ্ছে একটা টেলিভিশনের 50,000 টাকা। ধরুন একটা স্মার্ট টেলিভিশন বিক্রি করছে 50,000 টাকা দিয়ে। এটার প্রোডাকশন কস্ট হচ্ছে কত? প্রোডাকশন কস্ট হচ্ছে 20,000 টাকা। তাহলে এখন যে প্রোডাকশন কস্ট এবং হচ্ছে সেলিং কস্ট হচ্ছে কত? 15,000 টাকা। তাহলে 20,000 টাকা এবং হচ্ছে 15,000 টাকা, 35,000 টাকা যখন আপনি লেস করছেন তাহলে হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু দাঁড়াচ্ছে 50,000 টাকা থেকে 35,000 টাকা চলে যাওয়ার পরে 15,000 টাকা থাকে। এই নেট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে 15,000 টাকা। এখন আমরা দেখি, যখনই আপনি প্রোডাকশন কস্ট চিন্তা করবেন, প্রোডাকশন কস্ট আমরা খুব এক কথা বলে ফেলি, কিন্তু প্রোডাকশন কস্টটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। আমরা একটু এটাকেই ইন ডিটেলসে যদি চলে যাই, প্রোডাকশন কস্টের মধ্যে কী কী থাকে? প্রোডাকশন করার জন্য যে র ম্যাটেরিয়ালসগুলো থাকে সেটার আপনার পারচেস কস্টে চলে যাবেন। এখন এই পারচেস করার সময় কিন্তু আবার অনেকগুলো খরচ থাকে, সেটা আমরা আরও ডিটেলসে যাচ্ছি। পারচেস করার সময় একটু সংক্ষেপে বলে রাখি, আপনাকে কিন্তু পারচেস করার সময় আপনাকে কিন্তু ইনফ্লেশনের কথা মাথায় রাখতে হয়, আপনাকে মাথায় রাখতে হয় ইম্পোর্ট যদি কোনো কিছু থাকে ইম্পোর্টের ডিউটির কথা মাথায় রাখতে হয়, আপনাকে ব্যাংকের ইন্টারেস্টের কথা মাথায় রাখতে হয় পারচেস করার সময়। সো যেই কস্টটা আছে প্রোডাকশন কস্ট, এই কস্টগুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হয়। কনভার্সন কস্ট হচ্ছে কি, আপনি যখন সেই র ম্যাটেরিয়ালসগুলোকে আপনি ব্যবহার করে যখন আপনি সেটাকে র ম্যাটেরিয়ালসগুলো ইউজ করে আপনি যখন একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র, একটা আইটেম, অনেকগুলো আইটেম থেকে একটা আইটেমে পরিণত করবেন আপনি, তখন সেটা হচ্ছে কনভার্সন কস্ট। টেলিভিশনের অনেকগুলো পার্টস ছিল, সেগুলো আপনি একত্রিত করে আপনি সেটাকে কী করলেন? একটা টেলিভিশনের রূপ দিলেন, সেটা হচ্ছে আপনার কনভার্সন কস্ট। এখন কনভার্সন কস্ট করতে গেলেও কিন্তু আপনাকে অনেক জিনিসগুলো মাথা রাখবে, সেটা আমরা কিন্তু একটু পরে চলে আসতেছি। আদার কস্ট, আপনি দেখেন এই জিনিসগুলোর বাইরেও কিন্তু কিছু কস্ট আছে। ধরেন মাঝে মাঝে কিছু লেবারের কস্ট হয়, আপনার কিছু হচ্ছে যে কিছু কষ্ট হয় এরকম যে আপনি প্রোডাক্টটা তৈরি করে একটা স্টোরে রেখে দিলেন সেল করার জন্য। এই যে কস্টগুলো কিন্তু আপনাকে হচ্ছে অনেক সময় আমরা এটাকে প্রোডাক্টের কস্টের ভিতরে ইনক্লুড করি, অনেক সময় প্রোডাক্টের কস্টের ভিতরে ইনক্লুড না করে আমরা সরাসরি এক্সপেন্স হিসেবে দেখাই। এখন এই যে কিছু ম্যাটেরিয়ালস আপনি একটা গোডাউন ভাড়া রেখে আপনি সেখানে এটা রেখে দিলেন, সেখানে কিন্তু একটা কস্ট হচ্ছে। এই যে আদার কস্ট, এতগুলো কস্টের সংমিশ্রণে আপনার কী হয়? প্রোডাকশন কস্ট তৈরি হয়। 2 নম্বর যে বিষয়টা আমরা চলে আসি সেলিং কস্ট। আপনাকে মনে হচ্ছে যে সেলিং কস্টটা কী জিনিস? সেলিং কস্টটা যখন আপনি চিন্তা করবেন তখন এখানে আপনাকে অনেক কিছু কিন্তু চিন্তা করে নিয়ে আসে। সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন এখানে কিন্তু আপনার মার্কেটিং করতে হচ্ছে, আপনাকে বিজ্ঞাপন করতে হচ্ছে, লোক নিয়োগ করতে হচ্ছে, বিজ্ঞাপন দাতাকে টাকা দিতে হচ্ছে, আপনাকে এই মার্কেটিং সেলিং কস্ট। যখন সেলিং করার জন্য আপনাকে শোরুম নিতে হচ্ছে, শোরুমে যে এমপ্লয়ি নিয়োগ করতে হচ্ছে, সেই সেলিং কস্টটা এখানে অ্যাড হচ্ছে। ডিস্ট্রিবিউশন কস্ট, আপনি সেল করার জন্য যখন মালামাল আপনি ডেলিভারি দিচ্ছেন বিভিন্ন জায়গায়, তখন আপনার কিন্তু গাড়ি পিক আপ ভ্যান আপনার কিন্তু ডিস্ট্রিবিউশন একটা চ্যানেল মেনটেন করতে হচ্ছে, বিশাল বড় কর্মযোগ্য, সেখানেও ডিস্ট্রিবিউশন চ্যানেল কিন্তু একটা বিশাল বড় কর্মযোগ্য। সো আপনাকে ছোটো আকারে পরিসর করে যখন আপনি টেলিভিশনটা সেল করছেন তখন কিন্তু মালটা আপনাকে কী করতে হচ্ছে? কাস্টমারের পৌঁছে দিতে হচ্ছে।
এই কস্টগুলো আপনি কিন্তু কী করছেন, অ্যাড করে দিচ্ছেন। সো সেলিং কস্টের মধ্যে ডিস্ট্রিবিউশন কস্ট, সেলিং কস্ট, মার্কেটিং কস্ট, এই জিনিসগুলো কী হচ্ছে, আপনার অ্যাড হচ্ছে। এখন যদি আমরা এগুলো একটু ডিটেলসে জানতে চাই, আমরা কিন্তু অলরেডি নেট রিয়েলাইজেবল ভ্যালু বা ন্যাপ সম্পর্কে আমরা মোটামুটি কনসেপ্ট জেনে গিয়েছি, যেটা কীভাবে বের করতে হয়। সেলিং প্রাইস থেকে আপনি কি করবেন, প্রোডাকশন কস্ট এবং হচ্ছে সেলিং কস্টটা বিয়োগ দেওয়ার পরে আপনি নেট রিয়েলাইজেবল ভ্যালু বের হবে। এখন প্রোডাকশন কস্টের ভিতর বা সেলিং কস্টের ভিতর আপনি কী কী জিনিস আসে সেটা যদি আমরা একটু দেখতে যাই, তাহলে আমরা একটু পিছনে যাই, আদার কস্ট সহ আমরা দেখি যে হচ্ছে যে দেখেন এটা হচ্ছে কম্পোনেন্টস অফ কস্ট। কস্টের হচ্ছে যে আপনার কি কি ধরনের উপাদান থাকে। আমরা বলছিলাম যে আপনার হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের মধ্যে কী কী থাকে, আপনি ম্যাটেরিয়ালস পারচেস করছেন, যখন আপনি পারচেস প্রাইস যখন আপনি ডিটারমাইন করছেন কস্ট অফ পারচেস, তখনই আপনাকে কী জিনিস নিয়ে আসতে হচ্ছে, প্রোডাক্টগুলোর ইন্ডিভিজুয়াল প্রাইস যেটা, সেটা আপনি হচ্ছে যে যখন আপনি কিনতে যাচ্ছেন তখন আপনি সে যেই দামে সেল করছে দাম সেটা কিন্তু ধরবেন না, কারণ হচ্ছে যে অনেক সময় আপনি যে পণ্য কিনতে যাচ্ছেন সেখানে কিন্তু কিছু ডিসকাউন্ট দেওয়া হয়। আপনার র মেটেরিয়ালসগুলো কিনতে যাচ্ছেন, সেই র মেটেরিয়ালসের প্রাইসটা সরাসরি কাউন্ট করবেন না, সেখানে যে ডিসকাউন্ট প্রাইসটা আছে সেই র মেটেরিয়ালসের প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইসটাকে আপনি বিয়োগ দিয়ে তারপরে সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি পারচেস প্রাইস। কিন্তু পারচেস করে আপনি যখন নিয়ে আসলেন তখন কিন্তু আপনাকে ইম্পোর্ট ডিউটি দিতে হচ্ছে। যদি কিছু ইম্পোর্টেড মালামাল থাকে তাহলে আপনাকে ইম্পোর্ট ডিউটি দিতে হচ্ছে। এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করিনি, সেটা হচ্ছে ব্যাঙ্ক ইন্টারেস্ট। আপনি যদি ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে সেটা করে থাকেন আপনার কিন্তু ব্যাঙ্কে ইন্টারেস্ট অ্যাড হবে। আপনার কিন্তু এক্সচেঞ্জ কনভার্সন রেট, অনেক সময় ডলার কিনতে গেলে আপনাকে কী করতে, যখন আপনি ইম্পোর্ট করছেন তখন আপনি কিন্তু ডলারে পেমেন্ট করতে হয় আপনাকে ডলার, সেখানে এক্সচেঞ্জ ডিউটি কিন্তু আপনার ওখানে আপনাকে অতিরিক্ত পেমেন্ট করতে হয় ব্যাংকের এক্সচেঞ্জ, সেটাও কিন্তু আলাদা নেই। সেই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসে। যেহেতু ফিনান্সের বাসায় এখানে আমরা ফরেন এক্সচেঞ্জ চিন্তা করছি না, এগুলো আনিনি, কিন্তু ওই জিনিসগুলোও ওখানে অ্যাড করতে হবে। যেটা বললাম আমরা হচ্ছে যে এক্সচেঞ্জ গেইন বা লস, তারপর হচ্ছে আমরা বললাম যে ইম্পোর্ট ডিউটিস, তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক ইন্টারেস্ট, সেই জিনিসগুলো, তারপর হচ্ছে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। এখন ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট জিনিসটা কীরকম, এরকম এটা হচ্ছে যে একুয়ারিং দ্য ইনভেন্টরি ইনক্লুডস ডেলিভারি অ্যান্ড হ্যান্ডলিং কস্ট। ধরুন হচ্ছে আপনি র মেটেরিয়ালসগুলো আপনি নামাতে উঠাতে গাড়ি দিয়ে লেবার দিয়ে নিয়ে যেতে, এগুলো হচ্ছে কিন্তু আপনার র মেটেরিয়াল কারখানায় পৌঁছা দেওয়ার জন্য আপনার কিন্তু এক ধরনের কস্ট যুক্ত হয়। সো এই যে পারচেস করে আপনি নিয়ে আসলেন বা প্রোডাকশন করলেন, এটার সাথে এই যে কস্টগুলো জড়িত আছে প্রোডাক্টটার সাথে, এই কস্টগুলো কিন্তু আপনাকে কী করতে হবে, ধরে 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 আপনাকে হেড ওয়াইজ আপনাকে অ্যাড করতে হবে যদি আপনি অ্যাকচুয়াল পিকচার পেতে চান। দ্বিতীয় যে জিনিস আছে এটা হচ্ছে আমরা পারচেস কস্টের মধ্যে বলেছিলাম যে হচ্ছে যে আপনার এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা যেটা হচ্ছে পারচেস কস্টের মধ্যে আলোচনা করেছিলাম কনভার্সন কস্ট। ঠিক এরকমভাবে কনভার্সন কস্টের মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস দেখার মতো আছে। সো কনভার্সন কস্টের মধ্যে ইনক্লুড হবে কোনটা, কস্ট হুইচ আর ডিরেক্টলি রিলেটেড টু দ্য ইউনিটস অফ প্রোডাকশন, আই মিন ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্সেস অ্যান্ড সাবকন্ট্রাক্টর। সাপোজ আপনি যে কনভার্সন করছেন, আপনার যে বিভিন্ন র মেটেরিয়ালসগুলোকে আপনি একটা পূর্ণাঙ্গ গুডসে পরিণত করছেন, তখন আপনাকে কিন্তু যেটা করছে আপনার ডিরেক্ট লেবার, এখানে লেবার কস্ট আছে, আপনার মেশিনারিজের কস্ট আছে, আপনার বিদ্যুৎ বিল আছে, আপনার ভাড়া আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ডিরেক্ট লেবার রিলেটেড যে কস্টগুলো সেটা। আর ডিরেক্ট এক্সপেন্স হচ্ছে বাকি যেগুলো বললাম লেবারকে দেওয়ার বাইরে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস। আর হচ্ছে সাব কন্ট্রাক্ট, অনেক সময় আপনি সাব কন্ট্রাক্টে কাজ করলে কিছু কমিশন দেওয়া লাগে, সেগুলো হচ্ছে আপনার সাব কন্ট্রাক্ট কস্ট। সো সাব কন্ট্রাক্ট কস্ট, ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট লেবার, এই সবগুলো যুক্ত হয়ে হচ্ছে আপনার কনভার্সনের ক্ষেত্রে। কনভার্সনের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে সিস্টেমেটিক অ্যালোকেশন অফ ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল প্রোডাকশনস ওভারহেডস ইনকার্ড কনভার্টিং দ্য ম্যাটেরিয়ালস ইন্টু দ্য ফিনিশড গুড। আপনি ফিনিশড গুড করার সময় কিন্তু আপনার আদার্স অনেকগুলা কস্ট থাকে, যেটাকে আপনি হচ্ছে যে অ্যাভারেজ করে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ফেলে দেন। ধরুন হচ্ছে যে আপনি পণ্য টেলিভিশনের দাম ধরেছেন একটা, কিন্তু আপনি তো একটা উৎপাদন করছেন না, আপনি উৎপাদন করছেন হচ্ছে 5000 টেলিভিশন। যখন 5000 টেলিভিশন উৎপাদন করছেন তখন আপনার কিন্তু অনেক কিছু মেনটেন করতে হচ্ছে, আপনাকে গোডাউন মেনটেন করতে হচ্ছে, আপনাকে অনেক বেশি লেবার, আপনাকে এক্সট্রা মেশিনারিজ অ্যাড করতে হচ্ছে। এই যে আদার্স কস্ট কিছু আপনাকে এক্সট্রা কী করতে হচ্ছে, বিদ্যুৎ বিল যেটা হচ্ছে লাগতো একটার জন্য 50টার জন্য আপনি কিন্তু বিদ্যুৎ বিল বেশি দিতে হচ্ছে। বিদ্যুৎ বিলের ক্ষেত্রে আপনাকে যে ইউনিট প্রতি যত ইউনিট বেড়ে যায় তার ইউনিট কস্টও কিন্তু পার ইউনিট কস্ট কিন্তু বেড়ে যায়, সেই হিসাবে আপনাকে কিন্তু কস্ট, সো যেই কস্টগুলো আসছে অতিরিক্ত সিস্টেমেটিক যে কস্টগুলো অতিরিক্ত কস্টগুলো অ্যাড হচ্ছে সেটা আপনি অ্যাভারেজ করে আপনি কিন্তু সিস্টেমেটিক অ্যালোকেশন করে দিবেন। সো এটা হচ্ছে দেখেন কনভার্সন কস্টের ভিতরে কিন্তু এই জিনিসগুলো পড়ে। সো আমরা যেটা বললাম সেটা হচ্ছে ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্স,
তারপরে হচ্ছে যে আমার কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্ট এক্সপেন্স, সিস্টেমেটিক অ্যালোকেশনস অফ দ্য ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল প্রোডাকশন কস্ট, আমার যে ভেরিয়েবল ওভারহেডস। আমার হচ্ছে যে আবার বলি, এক ইউনিট তৈরি করতে যতটা খরচ হতো, এক্সট্রা ইউনিট করতে গেলে অনেক সময় কিছু জিনিস বেশি খরচ হয়, আবার কিছু খরচ বেঁচেও যায়। সো যেটা বেশি খরচ হচ্ছে সেটা আপনি কী করবেন, এখানে অ্যাড করে দিবেন অ্যাভারেজ করে সিস্টেমেটিক ওয়াইজ। সো এই কস্টগুলোই হচ্ছে আমাদের হচ্ছে যে আমরা যেটা বলছিলাম, যেটা হচ্ছে যে আমাদের কনভার্সন কস্ট। এবং আদার কস্টের মধ্যে যে বিষয়গুলো আছে, আদার কস্টের মধ্যে আপনারা হচ্ছে যে আমরা যেটা অলরেডি বলে ফেলেছি, যেটা হচ্ছে যে অনেক সময় বিভিন্ন রিলেটেড টু দ্য ব্রিঙ্গিং দ্য ইনভেন্টরিজ টু দেয়ার প্রেজেন্ট লোকেশন অ্যান্ড কন্ডিশন। আপনি সেল করা পর্যন্ত জিনিসটাকে নিয়ে আসার জন্য কিছু এক্সপেন্ডিচার আছে। আমরা যেটা বলছিলাম, আপনার লরি লোডিং, আনলোডিং, ডেলিভারি বিষয়, ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে সেগুলো নর্মাল কেসে যেরকম হয় সেটা আপনি আদার কস্টের মধ্যে রাখবেন, কিন্তু এক্সেপশনাল লেভেল যদি কিছু হয় তাহলে সেটা আপনি কস্টের মধ্যে ধরবেন না। হঠাৎ ধরেন প্রাকৃতিক দুর্যোগ হলো অথবা এমন কিছু ঘটলো যেটা আসলে আপনার ওই প্রোডাকশনের সাথে রিলেটেড না, যদি এরকম কিছু দুর্ঘটনা ঘটে, সেটাকে আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু ঘটে, সেটা আপনি আদার কস্টের মধ্যে অ্যাড করবেন না, সেটা আপনি আপনার ব্যবসায় এক্সপেন্স হিসেবে দেখাবেন। কিন্তু নর্মাল প্রসিডিউরে যেই প্রোডাকশন বা কনভার্সন কস্টের ছাড়া যে কস্টগুলো থাকে সেগুলো আপনি আদার কস্টের মধ্যে অ্যাড করে দেবেন। সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাকশন কস্টের ভিতরে পারচেস, কনভার্সন এবং আদার কস্টগুলো আমরা জানতে পারলাম। এই সমস্ত কস্টগুলো মিলে হচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট। এবার আমরা সেলিং কস্টের মধ্যে যদি আসি, সেটা হচ্ছে আমরা অলরেডি বলে দিয়েছি মার্কেটিং, সেলিং, ডিস্ট্রিবিউশন। যেহেতু এটা আমরা আগের আলোচনার মধ্যেই আমরা ইন ডিটেলস বলে দিয়েছি, হ্যাঁ, কীভাবে মার্কেটিংয়ের জন্য, কীভাবে সেলিংয়ের জন্য, ডিস্ট্রিবিউশনের জন্য কী কস্ট হয়, সেই কস্টগুলো অ্যাড করে আমরা দুইটা প্রোডাকশন কস্ট এবং সেলিং কস্ট যোগ করে আমরা হচ্ছে সেলিং কস্ট থেকে অ্যাপ্রক্সিমেট সেলিং প্রাইস থেকে সেটা বিয়োগ করলে আমরা কী পেতে পারি, আমাদের নেট রিয়েলাইজেবল ভ্যালু বা হচ্ছে যে নেটটা আমরা পাবো। আশা করি যখন আমরা কোনো পণ্য উৎপাদন করব তখন সেটা থেকে আমাদের কী ধরনের খরচ হতে পারে সেগুলো আমরা এখন জানতে পেরেছি, এবং সেখান থেকে আমরা যদি সেলিং প্রাইসটা কত ধরবো, আমাদের মার্জিন কত রাখবো, সেই জিনিসগুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো। আসলে যেহেতু ফিনান্সের বিষয়গুলো অনেক জটিল থাকে, আমরা বুঝতে পারি না, এগুলোকে আমরা সহজ ভাষায় ভেঙে ভেঙে বলার চেষ্টা করি বাংলা ভাষায়, যেন আমাদের বুঝতে সহজ হয়, বিজনেস করতে সুবিধা হয়, এবং যারা আমরা আমার মতো শিক্ষানবিশ আছি তারা যেন আমাদের ব্রেনে এই জিনিসগুলো গেঁথে যায়। কাজেই আমরা এই জিনিসগুলো থেকে উপকৃত হব এবং হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবো। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।